বাবা এ নাও মাছের মাথাটা। থাক না। আরে না বলছো কেন, নাও। এই হারামজাদির বাচ্চা, এই মাছের মাথাকে আমি তোর বাপের জন্য রান্না করেছি, এইটা তো আমার কোটিপতি মেয়ের জামাইয়ের জন্য রান্না করেছি। তুই কেমনে পারলি আমার কোটিপতি মেয়ের জামাই প্লেটে না দিয়ে তোর ফকিন্নি বাপের প্লেটে দিলি? হ্যাঁ, হয়েছে মা, অনেক হয়েছে, আর ঢং করতে হবে না। তুমি এই কাজটা আমার আর আমার স্বামীর সাথে না করলেও পারতে। তোমার সামনে আমার হাজবেন্ডকে এত অপমান করলো তোমার বউ, আমার কোটিপতি হাজবেন্ডের প্লেট রেখে মাছের মাথা তুলে দিল তার এই ফকিনি বাবার প্লেটে। এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। মা আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন মা। বুঝতে পারি না, নিজের থেকে দিয়ে বললো এখন বুঝতে পারিনি। বিহাইন এই মাছের মাথা আমি খাবো না, আপনি আমার মেয়েটাতে ছেড়ে দেন। বাবা জামাই এই মাথাটা তুমি খাও। এসবের মানে কি মা? কি হয়েছে বাবা? কি হয়েছে? এই ফকিন্নির বাচ্চারা ওর নোংরা হাত দিয়ে মাছের মাথাটা আমার প্লেটে দিয়েছে, আর আপনি কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। বুঝেছি আমি। ইতি, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, তুমি চলো আমার সাথে। যে বাড়িতে আমাকে ডেকে এনে ফকিন্নিদের সাথে খেতে দেওয়া হয়েছে, এখানে তো একবার অপমান করা হয়েছে, আবার মাছের মাথাটা আমাকে দেওয়া হয়নি, মাছের মাথাটা দেওয়া হয়েছে এই লোকটাকে। আর আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, কোনোদিনও আর এখানে আসবো না, তুমি চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ চলো। বাবা তুমি যেও না, এই ফকিন্নি বাচ্চাকে আমি এখন বাড়ি থেকে বের করে দিচ্ছি। তবু তুমি যেও না বাবা। হয়েছে মা, আগে বিদায় করো তারপর বইলো। আই চলো। আরে মেঘলা বোন, আমার কি হয়েছে তোর? তুই এভাবে খাবার ছেড়ে কোথায় যাচ্ছিস? না খেয়ে কোথায় যাচ্ছি এটা আমাকে জিজ্ঞেস না করে তোমার এই বউকে জিজ্ঞেস করো, সে কি করেছে আমার হাজবেন্ডের সাথে। আমার হাজবেন্ডের এত বড় অপমান, তাও আবার আমার মার বাড়িতে, এটা মেনে নেওয়া যায়? আমার সামনে আমার হাজবেন্ডের প্লেটে মাছের মাথা না দিয়ে তোমার এই বউ তার এই ফকিন্নি গরিব বাবাটার প্লেটে দিয়েছে। এটা আমার হাজবেন্ডের মান সম্মান রয়েছে কিছু? আমার সামনে আমি আমার হাজবেন্ডের এত বড় অপমান কোনোদিনও মেনে নিতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। তুমি আর তোমার বই থাকো এই বাড়িতে, আমরা আর কোনোদিনও আসবো না। এই চলো। আরে শোনো আমার কথা। বাবা শোনো শোনো, তুমি যেও না, আমি তো আমার মাছের মাথা রান্না করে খাওয়াবো। একমাত্র তোর বউর জন্য আমার মেয়ের জামাই না খেয়ে চলে গেল, এখন কি করবো তোর বউকে বল? ওগো তুমি আমাকে বিশ্বাস করো, আসলে বাবা অনেকদিন পরে আমার বাসায় এসেছে তো, তাই ভাবলাম মাছের মাথাটা বাবার প্লেটে দিই, কিন্তু এই সামান্য মাছের মাথা দেওয়ার জন্য যে এত কিছু হয়ে যাবে এটা আমি বুঝতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও। তুই একদম চুপ থাক। তোর কারণে আজকে আমার বোন আর বোনের হাজবেন্ড এই বাড়ি থেকে চলে গেল। তোকে তো ইচ্ছে করতেছে, তোকে আজকে আমি জামাই বাবাজি আমারে মারো, সব দোষ আমার মায়ের কোনো দোষ করে নাই। ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তুই একদম চুপ থাক। তোর কত বড় সাহস, তুই আবার মুখে মুখে তর্ক করছিস? এই শোন, তুই এই মুহূর্তে তোর এই মেয়েকে নিয়ে এখান থেকে বের হয়ে যা। আমি তোর মেয়ের সাথে না আর একটা মুহূর্ত সংসার করতে পারবো না। তোর মেয়েকে আমি এই মুহূর্তে ডিভোর্স দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। নে সোজা এখান থেকে বের হয়ে যা। আর হ্যাঁ, আমি যদি নেক্সট টাইম তোদের দুজনকে আমার চোখের সামনে দেখি না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট, ফকিন্নি যত সব। ওগো তুমি যেও না। বাবা তোমার জামাই আমাকে তালাক দিয়ে গেল। বেশ করেছে, তালাক দিবে না তো কি করবে তোকে? চল মা, আসলে দোষ আমারই, আমি তোকে কোটি বাড়িতে বিয়ে দিয়েছিলাম। চল মা, আমার সাথে চল। না বাবা, আমি এখান থেকে কোথাও যাব না। যাবি না, তোর ঘাড় ধরে বের করে দিব। যা যা বলছি, বাইরে আসবি, বাইরে। বলেন। মাইশা, হোয়াট দ্য হেল? এই তুমি এখানে কি করছো? আর তোমাকে অফিসের মধ্যে ঢুকতে দিয়েছে কে? সিকিউরিটি, সিকিউরিটি। মাইশা তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। তোমাকে যেভাবে বাসা থেকে বের করে দিয়েছিলাম একদম ঠিক করিনি। আল্লাহ হয়তো আমাদেরকে সেই শাস্তি দিচ্ছে, আমাদেরকে একদম পথের ভিখারি বানিয়ে দিয়েছে। আমার বোনের জামাই আমাদেরকে বোকা বানিয়ে আমাদের সব টাকা পয়সা লুটে নিয়ে আমাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। এক বড় ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম তুমি নাকি এই কোম্পানিটা দিয়েছো, এই কোম্পানির ওনার নাকি তুমি। তাই লজ্জাবোধ সব কিছু মাটিতে মিশিয়ে দিয়ে তোমার কাছে এসেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি ফিরিয়ে দাও তাহলে হয়তো অন্য কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। হোয়াট?
কি বলছো তুমি এসব? আমি আমার এই কোম্পানিটা আমার মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করেছি। তোমার মতো বেইমানকে এই অফিসে চাকরি দেওয়ার কথা তো দূরে থাক, আমার অফিসে ছায়াও মারতে দিব না। এই তুমি কি এখান থেকে বের হবে, নাকি আমি দারোয়ান ডেকে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? আমি জাস্ট তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের মধ্যে তুমি অফিস থেকে বের হয়ে যাবে। আউট। এই তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে? বস্তির মধ্যে কি বাজে গন্ধ আসতেছে, আমার তো বমি চলে আসবে। আরে আমারও তো সেম অবস্থা, কিন্তু কি করবো বলো, কাইজ আমাকে যে লোকেশনে পাঠিয়েছে এটা এখানেই শো করতেছে। বন্ধু কেমন আছিস তুই? আরে কোন ছোট লোকের বাচ্চা রে? বন্ধু তুই আমার সিনিয়র পারস নাই, আমি তোর বন্ধু কায়েস। কিরে কায়েস, তুই তোর এই অবস্থা কেন? বন্ধু আল্লাহ যারা যে এরকম রাহে সে তো সেরকমই থাকবো, তাই না? আর আমি তো তোর মতো কোটিপতি না যে আমি ভালো বেশভূষা নিয়ে থাকবো। আমারে আল্লাহ যেমনি রাখছে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আয়। তার মানে এই তুমি তোমার এই ফকিনিমার্কা বন্ধুর বাড়িতে আমাকে দাওয়াত খেতে নিয়ে এসেছো, তুমি কিভাবে ভাবলে যে এদের বাড়িতে আমি দাওয়াত খাবো? আর আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে এরকম ফকিন্নি বস্তিমার্কা লোক তোমার ফ্রেন্ড হয়। তোমার মতো একটা ইউজলেস হাজবেন্ড যে আমার কপালে জুটবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আরে আমি কি জানতাম নাকি যে ওর এই অবস্থা? আমরা না একসাথে মাস্টার্স পাস করেছি, আরে আমি তো ভেবেছি ওর অনেক টাকা পয়সা আছে, এজন্য আমার মতন কোটিপতিকে দাওয়াত পাওয়ার সাহস পেয়েছে, কিন্তু এখন দেখি কাহিনী পুরাই চেঞ্জ। শোনো, আমার না এখানে এক মুহূর্ত ভালো লাগছে না, চলো চলে যাই। আরে ভাবি, ভাইজান কই যাইতেছেন আপনারা? আমি সেই সকাল থেকে আপনাদের লাগে রাইন্দা বাইরে রাখছি, আপনারা কিছু খায়া তারপরে যান। কি তোদের এই ভাষাতে আমরা খাবো দুজন? এই তোদের এই ফকিনিমার্কা মানুষ তুই দেখলেই তো আমার বমি আসতেছে, তাহলে তোদের সাথে একসাথে বসে খাবো কিভাবে বলতো? এই চলো তো এখান থেকে, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারছি না, চলো। ভাবি কিছু মনে করেন না, ওই সকাল থেকে মেলা কষ্ট করে রাঁধছে এই রোদের ভিতরে, তুই দয়া করে খায়া যা। একটা বেলা খাইলে তোর তেমন কোনো ক্ষতি হবো না, গরিবের ঘরে খা। আর তোরা তো কেউ আইতে দেখে নাই, তোর মান সম্মান যাইবো না। আয় বন্ধু আয়। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, একদম চুপ। শোন, কাকে বন্ধু বলছিস? আমি তোর বন্ধু না। আর তুই কি করে ভাবলি তোর মতন একটা ফকিন্নি বসতে ছিল আমার বন্ধু হবে? আমি কোটিপতি, আমার বন্ধু বান্ধব কোটিপতি হবে, বুঝতে পেরেছিস? আজকের পর যদি তুই কখনো আমাকে বন্ধু বলিস না, তোর খবর করে ছাড়বো। আচ্ছা বন্ধু, আজকের পর থেকে তোরে আমি আর কখনো বন্ধু বলে ডাকবো না। আমি তো গরিব মানুষ, যে তোরে না আমি কখনো বন্ধু ভাবি নাই, আমি আমার আপন ভাই ভাবতাম। এই কারণে নিজে গরিব হইয়াও তুই যতই বড় লোক হস, আমি তোর দাওয়াত দিছি এই গরিব ঘরে খাওয়ানোর লেগা। তো আমি আমার ভুলটা বুঝতে পারছি বন্ধু, আজকের পর থেকে তোরে আমার এই গরিব মুখ দিয়ে আর বন্ধু ডাকবো না বন্ধু। কায়েস খারাপ, আমার কথা শুনো। এই এত ন্যাকাবো দেখতে না আমার একদম ভালো লাগছে না, চলো তো এখান থেকে। চলো। কি ব্যাপার, এখনো অভিযান কোম্পানি মালিক আসছে না কেন? আরে ওনারা যখন বলেছে আসবে তাহলে ঠিকই আসবে, তুমি তো ওয়েট করো না। দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলো। স্যার দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমরা কি কোনো ভুল করেছি? না অ্যাকচুয়ালি ভুলটা তোরা করিসনি, ভুলটা আমরা করেছি যে তোদের মতো লোকেদের সাথে এখানে ডিল করতে এসে। আর আমি জানতাম না যে আজকে যাদের সাথে দেখা করতে যাচ্ছি এরা সেই অহংকারী মানুষগুলো। যদি জানতাম তাহলে এই এরিয়াতে কখনোই ঢুকতাম না। আশ্চর্য, আপনি আমার হাজবেন্ডকে তুই তুকারি কেন করছেন? আপনারা দুজন কি পূর্ব পরিচিত? অবশ্যই আমি তাকে চিনি এবং সেও আমাকে চেনে, আর আপনিও আমাকে চেনেন। হয়তো ভুলে গিয়েছেন, জামা কাপড় পরিবর্তনের কারণে আজকে বুঝতে পারতেছেন না যে কে আমি। আমি সোহানের সেই বন্ধু যে বন্ধুর বাড়িতে আপনি এসেছিলেন এবং খুব বাজেভাবে অপমান করেছিলেন। ও মাই গড, তার মানে তুই আমার সেই গরিব বন্ধু কায়েস? তুই তো গরিব ছিলি, তোর এই অবস্থা কিভাবে হলো? তোর এত উন্নতি কিভাবে হলো? গাড়ি সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। একটা ছোট্ট আইডিয়া থেকে এই বিজনেসটা শুরু করেছিলাম, আর আল্লাহ সহায় হওয়ার কারণে আজকে এত বড় পজিশনে আসতে পেরেছি। যাই হোক, এসব কথা তোদের মতো অহংকারীদের বলে লাভ নেই। চলো। ভাইয়া প্লিজ আমাদের দুজনকে ক্ষমা করে দিন, আসলে সেদিন না বুঝে অনেক বাজে ব্যবহার করে ফেলেছিলাম। আমি সারাদিন ধরে অনেক কষ্ট করে আপনাদের জন্য রান্না করেছি, প্লিজ কিছু খেয়ে যান। আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, আপনার মতন অহংকারের হাতের রান্না আমি খাবো? এই চলো এখান থেকে।
তুমি কেমন আছো? এই বেয়াদবের বাচ্চা, বেয়াদব ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মতো একজন কোটিপতির ওয়াইফকে ভেবে জড়িয়ে ধরার? তোর জামা কাপড় দেখেছিস কেমন নোংরা জামা কাপড় পরে আছিস? তুই তুই এক্ষুনি এই মুহূর্তে আমার ওয়াইফের পা ধরে ক্ষমা চাইবি। যা ক্ষমা চা। আবির, তুমি ওর সাথে এমন করছো কেন? এমন করবো না তো কেমন করবো বলো তো? আরে তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার ওয়াইফ? আমার ওয়াইফ হয়ে তুমি এই ধরনের মানুষজনদেরকে জড়িয়ে ধরতে কেন দাও বলো তো? একটা বার ওনার দিকে তাকিয়ে দেখো কি ধরনের জামা কাপড় পরে আছে। আবির, মানুষকে এভাবে অপমান করা কিন্তু ঠিক না। আর তুমি না জেনে ওনার সাথে এরকম ব্যবহার করছো। এই ধরনের জামা কাপড় পরে থাকা অবস্থায় তোমাকে জড়িয়ে ধরছে, আর তুমি ওকে জড়িয়ে ধরার পারমিশন দিচ্ছ কিভাবে? আমি তো এটাই বুঝলাম না। আবির, তুমি তো ভুল বুঝতেছো। তুমি ওনাকে চিনতে পারছো না? উনি তো আমাদের বাসায় কাজ করতো। হ্যাঁ সরি, কাজের মহিলা। হায় রে খোদা, এনার লেভেল তো দেখছি ওই রাস্তার ভিখারিদের থেকেও জঘন্য। শেষ পর্যন্ত মানুষের বাসায় কাজ করে পেট চালায় না? ছি 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 ছি। আর এই ধরনের মানুষজনদেরকে তুমি জড়িয়ে ধরতে দাও? আবির, তুমি কিন্তু না জেনে বুঝে ওনার সাথে যা তা ব্যবহার করছো। এই আমি বুঝলাম না, তোমার বিবেক বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে বলো তো? না জেনে কথা বলছি মানে? আরে এনারা হচ্ছে কাজের মহিলা, এদের ক্যারেক্টার কেমন তুমি জানো না? আরে এনারা হচ্ছে পিওর ক্যারেক্টারলেস। এই ধরনের ক্যারেক্টারলেস মহিলাদেরকে না আমি অনেক ভালো মতো চিনি, বুঝতে পেরেছো তো? তো এই ক্যারেক্টারলেস মহিলা, এই মুহূর্তে আমার ওয়াইফের পা ধরে ক্ষমা চান আপনি, যান। এই দাঁড়ান, সাহস কত বড় দেখেছো ফকিন্নির বাচ্চাটা? আমি এতবার করে বললাম তারপরও আমার কথা না শুনে চলে যাচ্ছে। তুমি একটু দাঁড়াও, ওনাকে আমি সাহায্য করে আসছি। আরে দাঁড়াও আবির, মানুষকে এভাবে অপমান করা কিন্তু একদম ঠিক না। ছাড়ো তো তুমি এসব, চলো বাসায় চলো। বাবা মনে আজকে চলে যাবে, চলো। এই কি ব্যাপার, তোমার বিবেক বুদ্ধি কি দিন দিন লোপ পেয়ে যাচ্ছে বলো তো? তুমি ফকিন্নির বাচ্চাটাকে আমার বাসায় কেন নিয়ে এসছো? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি জানো না এদের ক্যারেক্টার কেমন? এই ধরনের ক্যারেক্টারলেস মহিলাদেরকে আমার বাসায় নিয়ে এসছো, তারপর কোথায় বসে আছো আমার দামি সোফায়? কি সমস্যা তোমার? ব্যাস আবির, অনেক হয়েছে। উনি গরিব বলে তুমি দিনের পর দিন ওনার সাথে এরকম ব্যবহার করে যাচ্ছ। আর তুমি এভাবে কেন ওনাকে অপমান করছো? উনি গরিব বলে? এই শোনো, যার সঙ্গে যেমন ব্যবহার করতে হয় না আমি তার সঙ্গে তেমন ব্যবহারই করি। এনাদের মতো মানুষজনদের সঙ্গে আমি কেমন ব্যবহার করবো বলো তো? আমি কি এনাদেরকে অতিথি আপ্যায়ন করবো, মাথায় তুলে রাখবো নাকি? আরে এনারা হচ্ছে গরিব, কোনো বড়লোক পার্টি দেখলে এরা বাসায় চলে আসে টাকা নেওয়ার জন্য। এদের মতো বস্তির বাচ্চা বস্তিদেরকে না আমি অনেক ভালো মতোই চিনি, বুঝতে পেরেছো? যাই হোক, বাদ দাও সব কথা। আমি সোফার এখানে সকালে 20,000 টাকা রেখেছিলাম, টাকাগুলো আমাকে ফেরত দাও। 20,000 টাকা এখানে রেখেছিলে? কই, এখানে তো আমি কোনো টাকা দেখিনি। এবার বুঝতে পেরেছি টাকাগুলো কে চুরি করেছে। দেখো, এই বাসায় আমি আর তুমি ছাড়া কিন্তু কেউ আমরা থাকি না, তাই না? তুমি আবার আজকে বস্তির বাচ্চা বস্তিটাকে আমার বাসায় নিয়ে এসছো, তার মানে হিসাব অনুযায়ী টাকাটা ওই চুরি করেছে। এই তোকে শেষবারের মতো বলছি, ভালো মানুষের মতো আমার টাকা আমাকে ফিরিয়ে দে, না হলে কিন্তু খোদার কসম তোকে আজকে আমি জানে মেরে ফেলবো। বাবা, বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি তোমাদের টাকা নিই নি বাবা। জীবনে আজ পর্যন্ত কোথাও দেখেছেন না শুনেছেন যে চোর চুরি করে কখনো স্বীকার করে? চোর কখনো চুরি করে স্বীকার করেনি আর করবে না, অতএব আপনিও কোনোদিন চুরি করে স্বীকার করবেন না। কিন্তু আমি তো বেশ ভালো মতোই বুঝতে পারছি টাকাটা আর কেউ না, আপনি চুরি করেছেন। তাই শেষবারের মতো আপনাকে বলছি, আমার টাকাটা ভালো মানুষের মতো আমার কাছে দিয়ে দিন আর আমার বাসা থেকে চিরতরে চলে যান। আচ্ছা, তোমার টাকাটা কি সত্যি হারিয়েছে, নাকি তুমি ওনাকে বাসা থেকে বের করার জন্য এই নাটকটা সাজালে? যাক, মাথায় দেখি বেশ ভালোই বুদ্ধি তোমার। অবভিয়াসলি নাটক করেছি শুধুমাত্র ফকিরের বাচ্চাটাকে বাসা থেকে বের করার জন্য। আর তুমিও না, এত নরম মন মানসিকতা মানুষ তুমি কেন বলো তো? যে কেউ তোমাকে আসে জড়িয়ে ধরবে, তুমি তাকে নিয়ে বাসায় চলে আসবে। শোনের পর থেকে না সব ফকিরের বাচ্চাদের থেকে দূরে থাকবে, কেমন? দেখো আবির, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করলে না। তুমি কি জানো উনি কে? উনি আবার কে? কাজের মহিলা? উনি কাজের মহিলা ছিল, কিন্তু এখন উনি কাজের মহিলা না, উনি হচ্ছে তোমার বসের মা। সরি, আমি শুনি নাই। বসের মা? তোমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? আমার বসের মা মানুষের বাসায় কেন কাজ করবে? এখন তো কিছু বুঝতেছো না, সময় হলে ঠিকই সব কিছু বুঝতে পারবে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছিলাম। আপনার আর কাল থেকে অফিসে আসতে হবে না। কেন স্যার? মানে আমাকে কি অন্য কোনো অফিসে ট্রান্সফার করবেন? কোথাও ট্রান্সফার করবো না, আপনাকে আমি আর এই অফিসে রাখতে চাচ্ছি না। কিন্তু কেন স্যার? আমি কি এমন করলাম যে হঠাৎ করে আপনি এইসব কথা বলছেন? কারণ আপনি আমার মাকে অপমান করেছেন, মিথ্যে অপবাদ দিয়েছেন চুরির। আরে স্যার, আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন আপনার মাকে অপমান করব? আমি তো আপনার মাকে চিনি না। ও আচ্ছা, আপনি আমার মাকে চিনেন না? মায়ের দিকে আসো তো। স্যার, উনি আপনার মা? হ্যাঁ,
উনিই আমার মা। এই মা আমাকে ছোটবেলা থেকে মানুষের বাসায় কাজ করে আমাকে পড়ালেখা করে এত বড় বানিয়েছে, আর আপনি সেই মাকে অপমান করেছেন। এটা মোটেও ঠিক কাজ করেননি। বস সরি, আমি আসলে না বুঝাই ওনার সঙ্গে খারাপ ব্যবহারটা করে ফেলেছিলাম। এখনই বেরিয়ে যান বলছি, আমি কোনো সরি টরি শুনতে চাই না, বেরান। ভাইজান, কোন ছোট লোক রে? ভাই আমি তোর গরিব বোন। ও তুই, তা তোর এই অবস্থা কেন? আর বলা নেই কওয়া নেই, তুই ঢাকাতে কেন আসলি? অভাব রে ভাই, অভাবে আমাকে এই দশা করছে। তা ভাই তোর বাড়িতে আমাকে লয়ে জানা, আসলে আমরা তো অনেক দূর থেকে আইছি ভাই। হোয়াট? তোর মতো একটা ছোট লোকের বাচ্চাকে আমার হাজবেন্ড আমাদের বাসায় নিয়ে যাবে? তুই এটা ভাবলি কিভাবে? হ্যাঁ ভাবি, ভাইয়ের বাড়িতে তো বই নাই বই, তাই না? বোন? কিসের বোন? আমার হাজবেন্ডের কোনো বোন নেই, ওর কোনো মা বাবা ভাই বোন কোনো কিছু অবশিষ্ট নেই, সবাই ওর জন্য মরে গেছে। ওর শুধু বউ আছে, আর ও বউকে নিয়েই যথেষ্ট হ্যাপি আছে। আবির চলো। ভাই তুই কি সত্যি সত্যি আমাকে তোর বাড়িতে লয়ে যাবি না? আমি তো আমার জামাইয়ের কাছে অনেক বড় মুখ করে কইছি যে শহরে আমার মস্ত বড় কোটিপতি ভাই আছে, ও আমাকে ফালাই দিব না। তুই যদি এখন তোর বাড়িতে আমাকে লয়ে না যাস, তাইলে তো আমার কথার কোনো দামই থাকবো না। একদম চুপ। আমার বউ কি বলো সে শুনতে পাসনি? এই দুনিয়াতে আমার বউ ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। আর তোদের মতো নিচুজাতদের আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারবোই না। আর যদিও নিয়ে যেতাম, কিন্তু নিয়ে যেতে পারছি না। আমার বাড়িতে অলরেডি দুটো মানুষ আছে, একটা আমার বাড়ির কাজের মেয়ে, একটা আমার বাড়ির দারোয়ান। আমি তাদেরকে অনেক ভালোবাসি, তারা আমার বাড়িতে অনেকদিন যাবার কাজ করে। তাদেরকে বের করতে তোদের মতো ছোট লোকদের আমার বাড়িতে নিতে পারবো না, তাই না? বাবা চলো তো। তুমি না মন খারাপ করো না, আসলে ভাইয়ের মাথাটা একটু গরম ছিল তো, তাই কি না দেন কি কয়ে লাইছে। চলো শুনো, তুমি না কিছু মনে করো না। আসলে কি হয়েছে জানো, ভাইয়ের না মাথাটা তখন গরম ছিল, তাই কি থেকে কি কয়ে ফেলাইছে। দেখো ভাইজান কিন্তু আমাকে দুইজন এই বাড়িতেই রাখবো। কি যে হইব আল্লাহ ভালো জানে। যাই হোক, তোমার ভাইয়ের এই বাড়িটা কিন্তু হেব্বি সুন্দর। আমাকে যে কবে একটা এরকম বাড়ি হইব এই ঢাকা শহরে কও। আল্লাহ চাইলে কিন্তু এই ঢাকা শহরে আমাকেও এরকম একখান বাড়ি হইব। কিরে তোরা এখানে আবার কেন এসেছিস? তোদেরকে বললাম না আমি তোদেরকে রাখতে পারবো না। এই কে আসছে? আরে তেমন কেউ না, দুটা ভিখারি এসেছে, আমি ওদেরকে বিদায় করে তোমার কাছে আসতেছি। ভাইয়া তুই কি কইতাছস? এই, একদম চুপ। তুই কাকে ভাই বলতেছিস? হ্যাঁ, কাকে ভাই বলে ডাকতেছিস? শোন, তুই আমার বোন না, আর আজকে কিন্তু এমনিতে আমার মেজাজটা খারাপ। সো তুই আবার বিগড়ে দিস না। ভালো ভালো বলছি এখান থেকে চলে যা। কি কথা কি কান দিয়ে ঢুকছে না? ভালো ভালো বলছি এখান থেকে চলে যা, না হলে কিন্তু দারোয়ান ডেকে বের করে দিব। আমরা কই যাবো? হ্যাঁ, আর তাছাড়া আমরা তো তোর আশা করে এই ঢাকা শহরে আইছি। এই, আমার আশায় তোদেরকে ঢাকা আসতে বলেছে কি? হ্যাঁ, তোরা কেন বলছিস না? এখন তোদের সাথে আমার যায় না। আমি কোথায় আর তোরা কোথায়? আরে তোরা তো গ্রামের ফকিরনি। আমার একটা ক্লাস আছে। আর শোন, তোদেরকে একবার এই বাসায় উঠালে আশেপাশের মানুষজন জেনে যাবে যে আমি গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি, আর আমি এটা কখনোই চাইবো না। মানুষ তখন আমাকে সম্মান করবে না, আমাকে অবহেলা করবে। সো ভালো ভালো বলছি এখান থেকে চলে যা। চলো আমরা চলে যাই। ওনার অনেক কোটিপতি, ওনাদের সাথে আমাকে সত্যিই যায় না। আর তাছাড়া তোমার আমি আগেই কইছিলাম যে মানুষের টাকা পয়সা বেশি হইলে, বড়লোক হইলে মানুষ অতীতের কথা সব ভুলে যায়। দেখো, সবাই না অতীতের কথা ভুললা যায় না, কিছু কিছু অমানুষ অতীতের কথা ভুললা যায়। আর আমার ভাইটা তো এখন অমানুষ হয়ে গেছে, তাই আমাগরেও ভুললা গেছে। তাই ভাই তোমার একখান কথা কয়ে যাইতেছি, বেশি অহংকার কিন্তু ভালো না। অহংকারের পতন হইবই হইব। চত্বর কি ব্যাপার, গাড়ির সামনে এসে কে পড়লো গো? চলো তো নেমে গিয়ে দেখি। চলো। আরে ভাইয়া তুমি এখানে? বোন তুই? বোন রে, আমার তুই মাফ করে দিস বোন। আমি তোর সাথে অনেক অন্যায় করছি, আমার এটা আগে বোঝা উচিত ছিল। উপর আল্লাহ চাইলে বাচ্চাকে মুহূর্তের মধ্যেই ফকির বানায় দিতে পারে, আর ফকিরকে বাচ্চা বানায় দিতে পারে। আমি আমার টাকা পয়সা সম্পত্তি নিয়ে যে অহংকার করেছি, আমার অহংকারের পতন হয়েছে রে বোন। আমার আর কিচ্ছু নাই।
আমি 2টা মাস যাবত রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছি, কেউ আমার একটুও সাহায্য করে না। আমার সাথে এমন ভাবে আমি কোনোদিন স্বপ্ন ভাবি নাই রে বোন, আমায় তুই মাফ করে দিস। ভাইয়া তোমার তো এমন হওয়ার কথাই ছিল তাই না? অহংকারের পতন তো হবেই, আর এটাই স্বাভাবিক। এই চলো এখান থেকে। নিন চাচা, এই মাছের মাথাটা নিয়ে আপনি খেয়ে নিন। কিন্তু ম্যাডাম যদি দেখা বলায় তখন আমার অবস্থা কি হইব? না না, কেউ দেখবে না, তাই তো আপনাকে বলতেছি তাড়াতাড়ি চলে যান। বাহ বাহ, আমার মেয়ে আমার জন্য মাছের মাথা রান্না করেছে, আর তার বেকার ননদ দারোয়ানকে দিচ্ছে। অদ্ভুত। কইরে মা, কোথায় তুই? আয় দেখে যা এখানে কি হচ্ছে। কি ব্যাপার মা, কি হয়েছে? তো চেঁচামেচি করছো কেন? আমার কিছু হয় না, দেখ আমার জন্য মাছের মাথা রান্না করেছিস, সেই রান্নার মাছ দারোয়ানকে দিচ্ছে তোর ননদে। কি এত বড় সাহস ওর? আজকে তোকে তো আমি, এই হারামজাদি ফকিন্নির বাচ্চা কোথাকার, তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, আমার মায়ের জন্য রান্না মাছের মাথা তুই এই ফকিন্নি দারোয়ানের পাতে দিস? কোন সাহস? হ্যাঁ, এত সাহস তোকে কে দিয়েছে বল? ভাবি ভাবে ছাড়ুন আমাকে, আমি বলছি ভাবি। বলছি মানে কি, তাড়াতাড়ি বল। আসলে ভাবি, দারোয়ান চাচা তো আমাদের বাবার বয়সী, তাই না? সে এত বছর ধরে আমাদের বাসায় কাজ করতেছে, আর আপনি তাকে ভালো মন্দ কোনো কিছুই খেতে দেন না। কি খায় না খায় লোকটা এই বয়সে। তাই আমি চিন্তা করলাম আপনি আপনার মার জন্য যে মাছের মাথা রান্না করেছেন সেটা আমি দারোয়ান চাচাকে দিই। আহারে, মানবতার ফেরিওয়ালা এসেছে। এই নিজেই তো বেকার ঘরে বসে থাকিস, একটা টাকা ইনকাম করিস না, নিজে আবার মাছের মাথা দিতে যাস আরেকজনকে, তাই না? ম্যাডাম, আসলে আপামনের কোনো দোষ নাই, আমি ওনারে কইছিলাম, ওনারে ক্ষমা করে দেন। এই কাকে ক্ষমা করবো কাকে ক্ষমা করবো না সেই কৈফিয়তকে আমি তোর কাছ থেকে নেব? তোর কাজ কি? তোর কাজ হচ্ছে এবারে দারোয়ানের কাজ, ডিউটি করা, আর তুই এখানে বসে হচ্ছে মাছের মাথা খাচ্ছিস, তাই না? যদি তোকে আর কখনো আমার এই বাড়ি ঘুরতে দেখি না, তাহলে তোর কিন্তু খবর আছে। আর শোন, আজকে থেকে 7 দিনের খাবার তোর বন্ধ। কোথা থেকে তুই খাবার ম্যানেজ করবি সেটা আমার দেখার বিষয় না, আমাকে এসব তুই বলতে আসবি না, বুঝতে পেরেছিস? এখন আমার চেহারা না দেখে তাড়াতাড়ি গিয়ে ডিউটি কর, যা। আর তুই এরকম মানবতার ফেরিওয়ালাগিরি যদি আর কখনো দেখতে দেখি না, তাহলে কিন্তু তোকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। এখন আমার চেহারা না দেখে তাদের যাও এখান থেকে। আহা, নবাব জাদি বসে বসে ল্যাপটপ টিপে হচ্ছে, তাই না? তো প্রেম প্রীতি করে বাড়ি থেকে ভেগে যেতে পারিস না? ভাবি, তুমি এসব কি বলছো? এই ভাইয়ের ঘরে বসে বসে আর কতকাল খাবেন আপনি? আরে মা, যতদিন না এই আপদটা বিদায় হচ্ছে ততদিন তোর সংসারে তুই শান্তিতে বাঁচতে পারবি না। মা, আমি তোকে বাঁচতেও দেবো না। এই তুই কবে যাবে এই বাড়ি ছেড়ে বলতো? আমি যেন কোনদিন খাবারে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলবো। এই শোন, আমি তোকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার আগে না তুই এই বাড়ি থেকে চলে যা, ভালোই ভালোই। ভাবি, আমি বাড়ি থেকে বের হয়ে কোথায় যাব বলো? তোমরা ছাড়া আমার আর কে আছে? কোথায় যাবি মানে? তুই জাহান্নামে যা, বুঝতে পেরেছিস? এত বড় হয়ে গেছিস, আর কতদিন তোকে আমরা চালাবো বলতো? বয়স তোর কম হলো না, একটা প্রেম প্রীতি করে বয়ফ্রেন্ডের সঙ্গে ভেঙে যা না। দেখ বোন, আল্লাহ দোহাই লাগে তুই বাড়ি থেকে চলে যা, আমার পক্ষে সম্ভব না তোকে চালানো। প্লিজ আজকে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা তুই। ভাইয়া, তুমি এই কথা কেন বলছো? একটা কথা বলবি না, কোনো কারণ নেই। আমি বলছি তুই এই মুহূর্তে আজকে বাসা থেকে বের হয়ে যাবি, তার মানে তুই বাসা থেকে বের হয়ে যাবি। আমার পক্ষে সম্ভব না তোকে বসে বসে খাওয়ানো, যা। বুঝেছি, তুই তো এমনি এমনি যাবি না, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। এই ওঠ। না, আমি যাবো না, কোথাও যাবো না, ছাড়ো আমাকে ভাবি। যাক, অবশেষে আপদটা বিদায় হলো। আরে ইতি, তা আমার বেকার ননদিনী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন? কোনো সুগার ড্যাডি খুঁজছে বুঝি? এই আপু, তুমি সব কি বলতেছো? মানুষকে না জেনে না বুঝে কথা বলা ঠিক না। উনি আমার অফিসের বস, আর আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে তোমাদেরকে দাঁত দিতে যাচ্ছি। মানে? এই তোর মাথা ঠিক আছে? কিসব উল্টাপাল্টা কথা বলছিস তুই বলতো? ও হবে তোর অফিসের বস, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কি অবাক হচ্ছ? এটা ভেবে যে তোমার বেকার ননদ আর তোমার বেকার বোন কি করে এই কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, এত বড় একটা কোম্পানির ওনার হয়ে গেল, অবাক হওয়াটাই স্বাভাবিক। আর আমার এই সাফল্যের পিছনে না তোমরা দুজনই দায়ী।
সেই দিন তোমরা দুজন যদি আমাকে বাড়ি থেকে অপমান অপদস্থ করে বের না করে দিতে, আজকে এই পর্যায়ে আমি আসতেই পারতাম না। যাক, ভালোই হয়েছে, তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল। আর আমি এটাও জেনে গেলাম যে ও আমার ভাইয়ের স্বামী আর তোমার ভাই। শোনো, তোমাকে কালকে থেকে আর অফিসে আসতে হবে না, কারণ এতদিন আমি জানতাম না ও যে তোমার ভাই। জানলে কবে অফিস থেকে বের করে দিতাম, আজকে জেনে গেছি তাই বের করে দিলাম। তাহলে তোমার সবাই ভালো থাকবে, বাই। আরে ম্যাডাম, আরে আমগো স্যার মেলা ভালা। হ্যাঁ, যদি শুনে যে তুমি অসুস্থ, দেখো আজকে আমাকে টাকা দিব কিছু, এখন হ্যাঁ পড়বো। ওই তো আইছে স্যার। কি রে, কি হয়েছে বল? স্যার, আমার কিছু টাকা অগ্রিম লাগতো, আমার বউটা অসুস্থ তো। আপনি আমার এখন দেন, আমার বেতনের থেকে গাড়িটা লইন। দেখ, আমি তোকে এখন কোনো বেতন দিতে পারবো না, যেখান থেকে সর। স্যার, টাকাগুলো খুব দরকার স্যার, নাহলে আমি বিপদে পড়ে যাবো। দেন স্যার, আপনি বেতন থেকে গাড়িটা লইন। কি রে, আমি তোকে কি বলেছি শুনতে পাস নাই? আমি বলছি না তোকে এখন আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, যেখান থেকে ভাগ। শুধু শুধু বিরক্ত করতেছিস। আরে রাখো ওর বেতন। এই ছোট লোকের বাচ্চা আমার ঘর থেকে আমার স্বর্ণের কানের দুল দুটো চুরি করেছে। তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না। কি, তুমি এসব কি বলছো? ও তোমার কানের দুল চুরি করেছে মানে তুমি কি সত্যি বলছো? আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? হ্যাঁ, সম্পূর্ণ বাড়িতে আমার খোঁজা শেষ, কোথাও সেই কানের দুল দুটো আমি খুঁজে পাইনি। আর তাছাড়া এই ছোট লোকের বাচ্চা ছাড়া তো আমার রুমে কেউই যায় না। এই ছোট লোকের বাচ্চা, ভালো করে বল, কেন আমার কানের দুল দুটো চুরি করেছিস? ম্যাডাম, ম্যাডাম আপনার কিছু একটা ভুল হইতেছে। আমি আপনার ঘরেই তো কোনোদিন ঢুকি নাই, আমি আপনার কাল তো চুরি করি নাই ম্যাডাম। দেন ম্যাডাম, আমরা গরিব মানুষ হতে পারি, কিন্তু আমার বিশ্বাস আছে আমার জামাই কোনোদিন এসব চুরি ডাকাতি কিছু করবো না। একদম চুপ কর। তোর না তো স্বামীর প্রতি বিশ্বাস থাকতে পারে, কিন্তু আমার নেই। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার কানের দুল দুটো আমাকে ফেরত দিবি কিনা? ম্যাডাম, কেন মিথ্যা কথা কইতেছেন ম্যাডাম? আমি কানের দুল চুরি করি নাই ম্যাডাম। চুপ কর, আর একটাও মিথ্যা কথা বলবি না। তোকে তো আমি ভালো ছেলে মনে করেছিলাম, তাই আমার বাড়িতে কাজ দিয়েছি, আর তুই কিনা আমার সাথে এমনটা করলি। নেক্সট টাইম তোকে যদি আমার চোখের সামনে দেখছি বা আমার বাড়ির ত্রিসীমানে দেখছি, তাহলে তোর খবর আছে। যেখান থেকে ভাগ, ভাগ। চল। এই তরমুজ কত করে? আরে সর। এই তুই কে রে? তুই আমাকে এভাবে জড়িয়ে ধরছিস? তোর সাহস তো কম না আমাকে জড়িয়ে ধরিস? স্যার, আপনি আমার চিনবার পারেন নাই? আমি ওই যে আপনাকে বাসায় দারোয়ানের কাজ করতাম। ও আচ্ছা, হ্যাঁ, তুই তো আমার বাসায় দারোয়ান ছিলি। মস্ত বড় কোনো অফিসার তো ছিলি না যে আমাকে এইভাবে হাক করতে হবে তোর সাথে। স্যার, ভুল হয়ে গেছে আমার। অনেকদিন পর আপনার লগে দেখা হয়েছে তো, তাই আবেগটা ধরে রাখতে পারেন নাই, তাই আপনার গায়ে হাত দিয়ে ফেলাইছি। দেখ, এত না পেঁচাল শোনার মতন টাইম নেই, ঠিক আছে? তরমুজ কত করে দিয়েছিস সেটা বল। ম্যাডাম, তরমুজ হইতেছে 300 টাকা করে। দূর, কিসের 300 টাকা? হ্যাঁ, 200 টাকা করে দিচ্ছি, একটা তরমুজ দিয়ে দে। এলাম স্যার। নে ধর, টাকা নে। ম্যাডাম, টাকা দেওয়ান লাগবো না। কেন? তরমুজ কি ফ্রিতে দিবি নাকি? ছোটবেলা থেকে আপনাকে বাড়ি খাইয়া পয়রা মানুষ হয়েছি, আপনাকে লেগে তো কিছু করবার পারি নাই, চাকরি দেওয়া হন নাই। আপনি এই তরমুজটা লয়ে যান, তরমুজের দাম রাখুন না আপনার কাছ থেকে। ঠিক আছে, তুই যেহেতু ফ্রিতে তরমুজ দিচ্ছিস, এখানে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না, উল্টো আমার অনেক লাভ হলো। এই চলো। আচ্ছা, তোমার কি মাথা টাথা সব নষ্ট হয়ে গেছে? কেন, কি হয়েছে? তারা তোমার চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বাই করে দিছিল, আজকে তুমি তাগর লোক এত ভালো ব্যবহার করলা, আবার তাগরে তরমুজও ফিরে দিয়ে দিলা তুমি। শোনো বউ, মানুষটা ভালোবাসতে না সুন্দর একটা মনের প্রয়োজন হয়। ওই মনটা হ্যার কাছে নাই, হ্যাঁ বড় একা, জীবনে হ্যাঁ ভালো কিছু করে নাই, কোনোদিন করবারও পারবো না। আর আমিও যদি হ্যার লগে একই কাম করি, তাহলে তো আমিও হ্যার মতো অমানুষ হয়ে গেলাম। আমি হ্যার লগে একই কাম করলাম, হ্যাঁ দেখো মনে মনে আফসোস করবো যে হ্যাঁ আমারে ঠকাইছে, হ্যাঁ আমারে ঠকাইছে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তোমার এই সততার লেগেই আমাদের এত গরিব সংসারে আমরা এখনো সুখে আছি। আলহামদুলিল্লাহ, যে আমি আছি ভালাই আছি। ওই তরমুজটাই পাশে দাও। কি ব্যাপার, তুমি এবার মন খারাপ করে হাঁটতেছো কেন? না মানে, আজকে আমি একটা বিষয় অনুমান করলাম। দেখো, বড় লোক হয়ে এত টাকা পয়সা হয়ে কোনো লাভ নাই যদি মনটাই বড় না থাকে। দেখো, সেদিন ওই দারোয়ানকে আমরা বেতন না দেওয়ার জন্য কতই না নাটক করলাম, কিন্তু আজকে সেই দারোয়ানই আমাদেরকে এই তরমুজটা ফ্রিতে দিয়ে দিল। আসলে আমাদের সেদিন ওর সাথে এই কাজটা করা একদমই ঠিক হয়নি। আসলে তুমি না একদম ঠিক কথা বলেছো, আমাদের ওদের সাথে এরকম করাটা উচিত হয়নি, কিন্তু এখন আমরা কি করব?
আমাদের উচিত ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো, চলো। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে বসলি? আর তুই ভাবলি কিভাবে যে তোর সাথে একই টেবিলে বসে আমরা খাবো? ভাবি, তোমার সমস্যা কি? মানে তোমার কি টাকা পয়সা এতই বেশি হয়ে গেছে যে বাড়ির একটা সামান্য দারোয়ানকে মানে আমাদের সাথে এরকম একটা রেস্টুরেন্টে নিয়ে আসার কোনো দরকার ছিল? তুমি ভুল বুঝতেছো, আসলে হয়েছে কি, মা পাঠাইছে। মা বলে কি যে প্রত্যেকটা দিন নাকি আমরা রেস্টুরেন্টে যাই, ও দেখে ওর নাকি রেস্টুরেন্টের খাবার খাওয়ার অনেক শখ হয়েছে, এই জন্য নিয়ে আসছি। তোমার মা তো সাক্ষাৎ একটা ফকিন্নি, সে কিভাবে বুঝবে ওর মতো দারোয়ানের সাথে খেতে বসলে আমার বমি চলে আসে? আচ্ছা বাদ দাও না, আমার মায়ের উপর আবার কেন যাচ্ছ? ওকে পাঠাই দিচ্ছে এখান থেকে। এই আপনি এক কাজ করেন, ওইখানে গিয়ে বসেন। ঠিক আছে স্যার। বাদ দাও না, এখন বসছে তো। স্যার একটা কথা বলবো? আবার কি বলবেন আপনি? আমি অন্য টেবিলে গিয়ে বই। আচ্ছা ঠিক আছে, যান। ভাবি, তুমি কি পাগল হয়ে গেছো? বাড়ির সামান্য দারোয়ান, ওকে তুমি অন্য টেবিলে বসতে বললে কেন? অন্য সব কাস্টমার কিন্তু চলে যাবে, আর তখন কিছু আমাদেরকে বলবে যে দারোয়ান নিয়ে এসেছেন, এখন জরিমানা দেন। তোমার কি টাকা বেশি হয়েছে, জরিমানা তুমি দিবে? আচ্ছা আচ্ছা, আমি না এইভাবে ভাবি নাই। এই 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 বসানো যায়, একদম ওই জায়গায় বসে থাকবেন, উঠবেন না। আপনাদের মতো ফকিন্নিদের জন্য না এই ফ্লোরই ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি বসতেছি। এবার খুশি তুমি? আচ্ছা এখন অর্ডার করি। এই যে ওইটা। স্যার বলুন কি খাবেন? আচ্ছা এখানে সব থেকে কম দামি খাবারের দামটা কত? এখানে সর্বনিম্ন 70 টাকার খাবার আছে স্যার। আর সব থেকে এক্সপেন্সিভ খাবার কি আছে? সর্বোচ্চ 2500 টাকার, আর দুজন খেলে 5000 টাকা লাগবে। ঠিক আছে, দুইটাই আপনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার উনি কি আপনাদের সাথে এসেছেন? ও আচ্ছা, ও হলো আমাদের বাড়ির দারোয়ান। তাহলে আপনারা ওনাকে নিচে কেন বসিয়ে রেখেছেন? আরে ভাই, আপনারা তো মাথা ব্যথা কিসের? এক টেবিলে বসে খাবো না? উনি সামান্য একটা দারোয়ান, সেই জন্য ওখানে বসতে বলছে। কেন খারাপ কিছু করছি? সরি, উনি আপনাদের বাসার দারোয়ান বলে ওনাকে সবচেয়ে কম দামি খাবার খাওয়াচ্ছেন, তাও আবার নিচে বসিয়ে রেখে। ওকে আমরা কত টাকার খাবার খাওয়াবো আর আমরা কত টাকার খাবার খাবো সেটা একান্তই আমাদের পার্সোনাল ব্যাপার। তোর মতো 2 টাকার ওয়েটারের কাছে সেই কৈফিয়ত আমরা কখনোই দিব না। সরি ম্যাডাম, আপনারা আমার সামনে একজন গরিব অসহায় মানুষকে কম দামি খাবার খাওয়াচ্ছেন, আর আপনারা দুজন সব থেকে বেশি দামি খাবার খাচ্ছেন, সেটা আমি কখনো হতে দিব না। আপনারা কি গরিব মানুষকে মানুষ মনে করেন না? আরে কিসের এত অহংকার আপনাদের? একটা কথা মনে রাখবেন আপনারা, অহংকার না পতনের মূল, আর মানুষকে মানুষ মনে করতে শিখেন। আঙ্কেল, বাবা, বাবা তুমি এখানে কি করছো? তুমি না তোমার মালিকের বাসায় থাকার কথা? ও আচ্ছা, তার মানে এটাই তোমার মালিক, তাই না? বাবা তুমি তো আমাকে বলেছিলে যে তোমার মালিক তোমাকে অনেক ভালোবাসে, তোমার সব কিছু খেয়াল রাখে। তাহলে ওনারা তোমাকে এই রেস্টুরেন্টে এনে অপমান কেন করছো? আমি কিছু মনে করিনি, আমি গরিব মানুষ, আমি নিচেই খাই, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, তার মানে এই ওয়েটারটাই তোর ছেলে? জি ম্যাডাম। এই বুড়ার বাচ্চা, তোর ছেলে সামান্য একজন ওয়েটার, আর তোর ছেলের সাহস কি করে হলো যে আমাদেরকে অপমান করার? আর একটা কথা, তোর এই ছেলেকে না আমি দেখে নিব, তার আগে তোকে আমি চাকরি থেকে বের করে দিব। আবি চলো। আমার পোলা ছোট, ও না বুঝে আপনাকে অনেক কথা কইছে, ওরে ক্ষমা করে দিন। আর আমার চাকরিটা খায়েন না, আমি গরিব মানুষ। তোকে আমি ক্ষমা কোনোদিনও করবো না, যা এখান থেকে সর সর। আবি চলো। তুমি ঠিক আছো তো? উঠো। দেখো কত সুন্দর গাড়ি। আমার এক সময় কিন্তু এরকম অনেকগুলো গাড়ি ছিল, আর আজকে দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা একবার ফকির হয়ে গেছি। হ্যাঁ, সবই কপাল গো। আমরা এত পাপ করছিলাম, এত মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, যার কারণে আজকে চলো। খুব আফসোস হচ্ছে তোমাদের, আফসোস হওয়ারই কথা, কারণ আজকে তো তোমরা ফকিরনি। একটা কথা মনে রাখবে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটা সময় আমার বাবা তোমাদের বাসায় দারোয়ান ছিল বলে তোমরা আমার বাবাকে কম দামি খাবার খাইয়েছো, আর রেস্টুরেন্টের নিচে বসিয়েছো। আর আজকে তোমাদের অবস্থান দেখো আর আমাদের অবস্থান দেখো।
তোমাদের আজকে এই অবস্থান দেখে না আমার খুব ভালো লাগছে, আর আমি খুবই খুশি হয়েছি। আর আমার গাড়ি থেকে না সরে দাঁড়াও। আর আমরা এখন ব্যাংকে যাব, আর জানো আমরা এখন কত কোটি টাকা তুলব? 10 কোটি টাকা তুলব। আর তোমরা এখন এখান থেকে চলে যাবে। যাও, গেট লস্ট। ভাইজান সম্ভব হলে মাফ করে দিন। আসো, বসো। বাজান এইটা তোর বাড়ি? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। জানিস বাজান, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি তুই গ্রাম থেকে ঢাসরে আইসে মেলা টাকা ইনকাম করবি। আর দেখ আজকে আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি অনেক খুশি হয়েছি বাজান, অনেক খুশি হয়েছি। মা, তোমার আপনি কেমনে বুঝাইবো কাউ? এই বাড়িটা তো আমার না, আমি এই বাড়িতে কাম করে খাই, আমি তো কামের পোলা। বাজান হ্যাঁ মা। কি ভাবতেছস? না মা, কিছু না। মা তুমি এক কাম করো, তুমি একটু এখানে বহো, আমি হোটেল থেকে তোমার লেগে খাবার নিয়ে আসি, কেমন মা? বসো। আমি জানতাম আমার পোলাই পারবো। এই ফকিনীর বাচ্চা, তুই আমার বাড়িতে কি করিস? বুঝতে পারছি, চুরি করার ধান্দা, তাই না? আবির, তুমি এক্ষুনি পুলিশকে কল করো, ওকে আজকে মজা দেখাচ্ছি। বুড়ির বাচ্চা। এই ছাড়ো! এই তুমি আমার পুলিশে দিবার কেডা? এটা তো আমার পোলার বাড়ি। আমার পোলার বাড়িতে আমি থাকবো তো কেডা থাকবো? কি? তোর পোলার বাড়ি মানে? আবির, এই বুড়ির বাচ্চা এসব কি বলছে? উনি তোমার কি হয়, মা নাকি? আরে না, উনি কেন আমার মা হতে যাবে? এই ছোটগুলো বাচ্চা, আমি তো ছেলে লাগে নাকি বল? না না, উনি তো আমার ছেলে না। এই বুড়ির বাচ্চা, তাহলে পাগলের মতো আবল তাবল কি বলছিস? তোর ছেলের বাড়ি মানে? এই যে তোমার পোলার বাড়ি। আবারও বলতেছ ওর পোলার বাড়ি, ওর পোলার বাড়ি। এই তোর পোলাটাকে? আমার পোলা ওই যে সুমন। আচ্ছা, এটা যে কাজের ছেলের বাড়ি, এটা তোকে কে বললো? আরে কে কইছে? আমার পোলাই কইছে। জানো মা, গ্রামে আমরা অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে আমার পোলার আমি খাওয়াইছি, ঢাকা শহরে পাঠাইছি ওরে লেখাপড়া করানো লেগে। ওই লেখাপড়া করে মেলা টাকা ইনকাম করে এরকম একটা বাড়ি কিনবো, এর লেগেই তো আমি আমার পোলা আমার এনে লিয়ে এসে। শোন বুঝার বাচ্চা, এই বাড়িটা তোর পোলার না, এই বাড়িটা আমার। আর তোর ছেলে আমাদের বাড়িতে কাজ করে, তোর ছেলে হলো কাজের ছেলে। কি কি না? হ্যাঁ মা, এই দেখো তোমার লেগে খাবার নিয়ে আইছে। ম্যাডাম, আপনারা চলে আইছেন? বাজার ওনারা এসব কি কইতাছে? এই বাড়ি নাকি তোর না, আর তুই বলে এই বাড়িতে কাম করস? কি হলো? চুপ করে আছিস কেন? কথা বলছ না কেন? এই বাড়ি তোর নাকি বাড়ি আমাদের? তোর মাকে বল। আপনারা ম্যাডাম। তাহলে ছোট লাগে বাচ্চা এসব কি? হ্যাঁ, তুই তোর মাকে কি বলেছিস? সে বাড়ির মালিকটা কি তুই? স্যার, ম্যাডাম আপনারা আমার ক্ষমা করে দিয়েন। আর মা, তুমি আমার ক্ষমা করে দিও। এছাড়া তো আমার হাতে আর কোনো উপায় ছিল না মা। গ্রাম থেকে তুমি আমার মেলা আসা নিয়ে শহরে পাঠাইছিলা পড়ালেখা করার লেগা। শহরে আসার পর মা টাকা পয়সার অভাবে আমি তো পড়ালেখা ঠিকঠাক মতো চালাতে পারতেছিলাম না মা। এই জন্যই তো খরচ পোষানোর লেগা স্যার আর ম্যাডামের বাড়িতে কাম নেই। তারপর থেকে কাম করে খাই আর পাশাপাশি পড়ালেখার খরচটা উঠে যায়, সব দিক দিয়ে আমার সুবিধা হইতো মা। আর তোমারে আমি যদি জানাইতাম যে তোমার পোলা মানুষের বাড়ি কাম করে, তাহলে তুমি মেলা কষ্ট পাইতাম মা। এর লিগে আমি তোমার জানাই নাই। আর আজকে স্যার ম্যাডামও বাড়িতে ছিল না, এই সুযোগে আমি তোমার বাড়িতে লয়ে আইছি যাতে তুমি বুঝতে না পারো যে তোমার পোলা মানুষের বাড়িতে কাম করে খায়। মা গো, আমি তোমার মিথ্যা বলছি মা, তুমি আমার ক্ষমা করে দিও। আমি মনে কিছু করি নাই। আজকে তুই গরিব আছোস, একসময় তুই বড় লোক হয়ে যাবি। মায়ের দোয়া আছে তোর সাথে, আমি তোর প্রাণ খুলে দোয়া করি বাবা, তুই অনেক বড় হইবি, অনেক বড় হইবি। শোন, এসব নাটক বন্ধ কর। তোদের মতো ছোট লোকদের না আমাদের খুব ভালো করে চেনা আছে। তোরা যে কত রকম নাটক করতে পারিস তা আমাদের খুব ভালো করে জানা আছে। এক্ষুনি তুই তোর ছেলেকে নিয়ে আমাদের বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। কিন্তু ম্যাডাম, আপনি আমার বাইর করে দিলে আমি যাবো কই? তুই কই যাবি, কি করবি সেটা আমাদের দেখার বিষয় না। তুই জাহান্নামে গিয়ে মর, সেটা আমরা দেখবো না। তোর মাকে নিয়ে এখনই বাড়ি থেকে বের হ, বের হ বলছি। কিন্তু ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তুই বের হবি নাকি তোকে দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে?
না না সাহেব, যেতেছি। এই ফকুনি বাচ্চা, তোকে আমি কি বললাম? যা বলছি এখনই। মা আহো। স্যার স্যার আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, আমরা কথা দিচ্ছি আর কখনো ঘুষ খাবো না স্যার, আমাদেরকে মাফ করে দিন স্যার। আরে কি করছেন আপনারা? উঠুন উঠুন। জি স্যার, আমরা চাকরির নাম করে আর কখনো কারো কাছ থেকে ঘুষ নেব না। এবার মতো আমাদেরকে ক্ষমা করে দিন। দেখুন তো আমাকে চেনা যায় কিনা। এই মাইশা, এটা ওই ছেলেটা না যে ছেলেটা আমাদের বাসায় কাজ করতো? এক্স্যাক্টলি, আমি সেই ছেলেটা যে কিনা আপনাদের বাসায় কাজের লোক হিসেবে কাজ করতাম। আর আজকে আমি অফিসার হয়ে, আমি ম্যাজিস্ট্রেট হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যাতে আপনাদের মতো অহংকারী কোটিপতিদেরকে শাস্তি দিতে পারি। এতদিন যাবত আপনারা যা যা অকারেন্স করেছেন না, সমস্ত কিছু ডকুমেন্ট আমার অফিসে জমা হয়ে গেছে। আমি চাইলে 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে অ্যারেস্ট করতে পারি, আর আমি সেটাই করব। মাত্র 24 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে অ্যারেস্ট করব। জেলের ভাত খাওয়ার জন্য তৈরি থাকুন। ঠিক আজকেও সেম অবস্থা, মানে বুঝলাম না ছোট লোকটা প্রত্যেকদিন ডিউটি বাদ দিয়ে যায় কোথায়? বিরক্ত লাগে বলো তো, এই রোদের মধ্যে কি এখানে আমি দাঁড়িয়ে থাকবো? আজকে আসুক। স্যার আসসালামু আলাইকুম। এই ছোট লোকের বাচ্চা, প্রত্যেকটা দিন ডিউটি বাদ দিয়ে কোথায় যাস? হ্যাঁ না না স্যার, আমি একটু নামাজ পড়তে গিয়েছিলাম স্যার। কি তুই নামাজ পড়তে গিয়েছিলি? তুই ডিউটি বাদ দিয়ে তোর কাছে নামাজই বড় হলো? সামান্য দাঁড়ান হয়ে তোমার মুখে মুখে কিভাবে তর্ক করছে? বলছে এই ডিউটি থেকে নাকি ওর নামাজ বড় হয়ে গেছে। জি ম্যাডাম, ডিউটির আগে আমার নামাজটাই বড় ম্যাডাম। চুপ, আবার মুখে মুখে তর্ক করছিস। শোন, তোকে যদি নেক্সট টাইম ডিউটি বাদ দিয়ে এখানে সেখানে যাওয়া দেখি না, তাহলে তোর চাকরি তো খাবো, তোর এমন অবস্থা করবো যে তুই আমাকে দেখলে ভয় পাবি। চলো তো। স্যার। হ্যাঁ বল, কি বলবি? স্যার আজকে একটু আমার আম্মার একটু তাড়াতাড়ি ছুটি দিতে পারবেন? আসলে আমার আম্মার না শরীরটা অনেক খারাপ। এই খুব ধান্দাবাজি শিখে গেছো তাই না? তোকে চাকরি দিয়েছি, সাথে তোর মাকেও আমি বাড়ির কাজে চাকরি দিয়েছি। তোদের দুজনকে চাকরি দিয়ে দেখছি এখন আমি বড় ভুল করে ফেলেছি। সুযোগ পেলেই খালি ধান্দাবাজি শুরু করো না, যে কিভাবে কাজে ফাঁকি দেওয়া যায়। না না ম্যাডাম, কি যে কর না, ফাঁকি কেন দেবো? আসলে আমার আম্মার না অনেক জ্বর, আপনি একটু চাইলে চেক করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, বিষয়টা আমি পরে ভেবে দেখবো। তুই আপাতত কাজে মন দে, গেটটা খুলে দিয়ে আমরা ভিতরে যাবো। আচ্ছা স্যার। ঠিক আছে, আর লাগবে না। এটা কি রান্না করেছিস? তরকারির মধ্যে এত লবণ দিয়েছিস কেন? মা, আমি তো ঠিকঠাক মতনই লবণ দিচ্ছি। তারপরে কি বলতে চাচ্ছিস তুই? আমি মিথ্যা কথা বলছি? তুই সামান্য একটা কাজের লোক হয়ে আমাকে বলছিস আমি মিথ্যা কথা বলছি? তোকে তো আজকে আমি ছাড়ছি না। এই আমি মিথ্যা কথা বলছি? তরকারির মধ্যে এত লবণ কেন দিয়েছিস? আরে ম্যাডাম, আপনি আবার আমার লোক এমন করতেছেন কেন? এই তোর মার সাথে কেমন ব্যবহার করতে হবে? হ্যাঁ, তোর মা তরকারির মধ্যে এত পরিমাণে লবণ দিয়েছে যে তরকারিটা পুরো নষ্ট হয়ে গেছে, এটা খাওয়াই যাবে না। আরে ম্যাডাম, তাই বলে আপনি আমার অসুস্থ মার লোক এমন করবেন? তা তোমার অসুস্থ মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে? এই মাইশা, আর মানবিক থেকে 20,000 টাকা পাচ্ছি না, তুমি কি নিয়েছো? 20,000 টাকা ছিল? আমি তো তোমার কোনো টাকা নিইনি। আমার কি মনে হয় জানো, এই মা ছেলে মিলে না তোমার টাকা চুরি করেছে। না না মা, আমরা টাকা চুরি করি নাই। এই তোরা চুরি করিস না, তাহলে কারা চুরি করেছে? এই বাড়িতে থাকি আমরা মাত্র 4 জন, এই 4 জনের মধ্যে কেউ না কেউ চুরি করেছে। আমরা দুজন তো আর নেবো না, নিশ্চয় তোরা দুজন নিয়েছিস। আরে ম্যাডাম, কি যে করেন আপনি, আমরা তো আপনার ঘরে মনিব মানি, আমরা চাই না যে আপনাকে দুজনের কোনো ক্ষতি হোক, আমরা টাকা চুরি করি নাই। চুপ শালা ফকিরের বাচ্চা, একে তো চুরি করেছিস আবার বড় বড় কথা বলছিস। শোন, তোকে এতক্ষণ জেলে পাঠাতাম, শুধুমাত্র পাঠাইনি কেন জানিস? তোরা এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছিস, আর তোদের প্রতি একটা মায়া জন্মেছে, তা না হলে এতক্ষণ জেলের ভাত খাইয়ে ছাড়তাম। তাই এখানে দাঁড়িয়ে এতক্ষণ কি করছিস? হ্যাঁ, তামাশা দেখছিস? তোর চন্নি মাকে নিয়ে এখান থেকে বের হয়ে যা, তা না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। কিন্তু স্যার সত্যি বলেছি, আমরা কোনো টাকা চুরি করিনি। ও বুঝতে পেরেছি, তোরা এমনি এমনি বের হবি না, তোদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। যা বের হ, বের হ। আরে মা, মা তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মা, যেখানে গরিব মানুষের উপরে অত্যাচার জুলুম হয় সেখানে আমি তোমাকে রাখবো না, চলো আমার সাথে মা। যাক, অবশেষে স্যালারি না দিয়ে ওদের দুজনকে বের করা গেছে। হ্যাঁ, তোমার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, প্ল্যানটা কে করেছে দেখতে হবে না?
ঠিক আছে বসো। সরি ম্যাম, আমি পারবো না। ম্যাডাম, আমি আপনার দুটা পায়ে ধরি, আমার স্বামীর জীবন বাঁচান। আপনি যদি অপারেশন না করে তাহলে আমার স্বামী বাঁচবো না ম্যাডাম। ম্যাডাম, আপনি পা কেন ধরতেছেন? দেখুন, আমি তো চাচ্ছি অপারেশন করাতে, কিন্তু বড় স্যারের বারণ আছে। ওনার অনুমতি ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। বারণ আছে মানে? কে উনি? আমি বারণ করি। তুই? তুই না, আপনি বলুন। মনে আছে আমি আপনাদের বাসার সেই দারোয়ান, আমাকে আর আমার মাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন। আল্লাহর অশেষ কৃপায় আজ আমি অনেক বড় ডক্টর। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারেকে, সেটাই হয়েছে আমার সাথে। আর আমি আমার হসপিটালে কোনো অহংকারীদের চিকিৎসা করাই না। এখনো সময় আছে, আপনি আর আপনার হাজবেন্ড মিলে এখান থেকে চলে যান। ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভাই, তুমি আমার মাফ করে দাও। আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু ভাই তারপরে তুমি আমাকে মাফ করে দাও। তুমি তোমার ভাইয়ের অপারেশনটা করো। ক্ষমা? এখানে কোনো অহংকারীদের ক্ষমা হয় না। আর নার্স, আপনি আমার সাথে চলুন, অন্য রোগী দেখতে হবে। জি স্যার।